ব্যাখ্যা দিতে হচ্ছে আমার এর মধ্যে রাজনীতি নাই। ফ্যাসিবাদের মুখে মোটিভ প্রচার করা হবে, তাকে তুলে ধরা হবে, মানুষ তাকে যেন ঘৃণা করে সেই পরিস্থিতি তৈরি করতে হবে। এই রাজনীতিটা আমাদের করতে হবে, এটাই রাজনীতি। যেটা করা হয়েছে এটাও তো রাজনীতি। ডেফিনেটলি এটা রাজনীতি, এটা অস্বীকার করার কি আছে? বরং উনি অস্বীকার করে ভুল করলেন। অনেক ধন্যবাদ। আর যেটা হচ্ছে যে সরকারের একজন মুখপাত্র বলেছেন যে এই পয়লা বৈশাখ পালনের মধ্য দিয়ে দেশ থেকে অমঙ্গল দূর হয়ে গেছে। আপনি কি তাই মনে করেন? অত্যন্ত হালকা মন্তব্য, এবং এটি একদমই ঠিক হয়নি মন্তব্যটি। রাজনীতি এবং দলীয় রাজনীতি এর মধ্যে পার্থক্য আছে। রাজনীতি এবং গোষ্ঠীর রাজনীতি, রাজনীতি এবং অপরাজনীতি। আমি কিন্তু আমাদের জীবনযাপন, আমাদের রাষ্ট্র পরিচালনা রাজনীতি দ্বারা পরিচালিত হোক, এটি আমি চাই। কিন্তু সেই রাজনীতি হচ্ছে শুদ্ধ রাজনীতি, যেটার সাথে অধিকাংশ মানুষ একমত হবেন। যেমন আমি প্রায়ই বলি 5ই আগস্ট কিন্তু কোনো ইভেন্ট না। 5ই আগস্ট হচ্ছে একটা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পতন, এবং তার গল্প যেন রূপকথা হয়, তার গল্পের রূপকথার নায়করা যেন মুগ্ধ হয়, আবু সাইদ হয়। তার মানে হচ্ছে এটি আমাদের জারি রাখতে হবে, এবং বছরের পর বছর, যুগের পর যুগ, কার ভালো লাগলো কার লাগলো না ডাজন্ট ম্যাটার, রাইট? কিন্তু সেটির ব্যবহার হতে হবে সাটল, সেটি যেন দলীয় কোনো গোষ্ঠীকে বেনিফিট দেওয়ার না। আপনি খেয়াল করেছেন 5ই আগস্টের পরে সব দল হিসাব করেছে কতজন শহীদ হয়েছে বিএনপির, কতজন জামাতের, এইসব। তখন আমরা দেখতে পাই আমাদের মন ভেঙে যায় যে ওনারা হিসাব কিতাব করছেন যাতে করে গৌরবটিকে ভাগ করে দলের বাক্সে ঢুকাতে পারেন। এটি বাজে রাজনীতি হয়েছে। কিন্তু আপনার রাজনৈতিক ভাবে ফ্যাসিবাদকে আপনার সামনের দিকে টেনে নিয়ে যেতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভভাবে না। কারণ অ্যাডমিনিস্ট্রেটিভভাবে তো সরকার একটাভাবে করবে, কিন্তু মানুষের মমতা বোধে, ইমোশনে যেন আপনি জায়গা পান। যেমন শেখ হাসিনার ব্যাপারে আপনাকে আমি বলি, মুক্তিযুদ্ধ এবং ধর্মনিরপেক্ষতা, এই যে বাংলাদেশের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পিলার বা ভ্যালুজ, সেটিকে উনি অপরাজনীতি করে আপনার কাছ থেকে সেই দুটিকে বিতর্কিত করে ফেলেছে, চরমভাবে দূরে সরে নিয়েছে। আমার ধারণা মুক্তিযুদ্ধ বিরোধীরা মুক্তিযুদ্ধের যতটা না ক্ষতি করেছেন, শেখ হাসিনা একা এবং তার পরিষদবর্গ মুক্তিযুদ্ধের তার চেয়ে বেশি ক্ষতি করেছেন। ভুল ন্যারেটিভ দিয়ে নায়কদেরকে দূরে সরিয়ে এবং তার অপশাসনের মানে পিলার হিসাবে দাঁড় করিয়ে যে আমি চলে গেলে জঙ্গিরা দেশ নিয়ে নেবে, অথবা আমাদের যে ধর্মনিরপেক্ষতার মতো একটা দারুণ উৎসব, সবার ধর্ম যার যার, এই জায়গা থেকে উনি ওইটাকে ব্যবহার করেছেন তার ভোটহীন ক্ষমতায় থেকে যাওয়ার ইচ্ছাটাকে। কাজেই আমরা বলছি যে অতীতে আমরা অনেক উদাহরণ দিতে পারবো। আপনি দেখুন জাতীয় কবিতা পরিষদের মঞ্চে পটুয়া কামরুল হাসান বিশ্ববিহার খপ্পরে আঁকতে আঁকতে মারা যেতে পারেন, গেলেন তো। কেন জাতীয় কবিতা পরিষদে গত 16 বছরে আমরা একটা প্রতিবাদ হতে দেখলাম না? তাদেরকে এই দায় নিতে হবে এবং এই অন্যায়ের জন্য জবাবদিহি করতে হবে। কালচারাল ফ্রন্ট যখন অ্যাক্টিভ থাকে তখন কিন্তু রাজনৈতিক ফ্রন্ট দারুণভাবে সুবিধা পায়, কারণ জমায়েতটি ঘটায় কালচারাল ফ্রন্ট, নাটক দিয়ে, কবিতা দিয়ে, পথনাটক দিয়ে, আবৃত্তি দিয়ে, গান দিয়ে। তারপরে রাজনৈতিক, কারণ রাজনৈতিক অঙ্গনে তো আবার দলের ভাগ আছে, সেই আমাদের খুব সতর্ক থাকতে হয়। কেন এই শাসনটি, অপশাসনটি 16 বছর টিকলো? কালচারাল ফ্রন্টের বেইমানির কারণে। তারা গিয়ে গণভবনে হাজিরা দিলেন, প্লট নিলেন, তার সাথে বিদেশে গেলেন, তারা কুক্ষিগত করে রাখলেন। দেখুন, এক একটা সম্মিলিত সাংস্কৃতিক জোটের মতো একটি বলয়, এক একজন 12 বছর 15 বছর ধরে নেতৃত্বে ছিলেন। তাদের মধ্যে কোনো রকমের গণতান্ত্রিক আচরণ আমরা দেখি নাই, নতুন কাউকে উঠতে দেওয়ার আচরণ দেখি নাই। এরকম আমি আপনাকে 76টা দোকানের নাম বলতে পারবো। আমি একবার নিজে লিস্ট করেছিলাম যে এই দোকানগুলো 5ই আগস্টের পরে কোথায় গেল। কাজে আমি কাউকে 3ই আগস্ট জাদুঘরের সামনে তারা সমাবেশ করবেন, 3 আগস্ট আমি দেখতে গিয়েছিলাম, দেখি মানুষ লাঠি দিয়ে তাদেরকে দৌড়াচ্ছেন। তার মানে মানুষ তাদেরকে তাদের আচরণ পছন্দ করেননি। আমরা আগামীর দিকে যদি তাকাই বা বর্তমানের দিকেও যদি তাকাই, আমরা কিন্তু কোনো সরকারের বা কোনো দলীয় দৃষ্টিকোণ থেকে রাজনীতিকে দেখতে চাচ্ছি না। কিন্তু সাংস্কৃতিক যুদ্ধ বলে যে জিনিসটা বলছি, সেটা যদি জারি রাখতে হয় তাহলে তো আপনার একটা সম্মিলিত প্রয়াস লাগবে। এখন বিচ্ছিন্ন সমাজে তো এটা সম্ভব না। না, সেটি লাগবে। দেখুন, এই বিষয়ে তো আমাদের ঐক্যমত্যা আছে যে ফ্যাসিবাদ বিরোধী চেতনা বা ফ্যাসিবাদ বিরোধী প্ল্যাটফর্মে তো আমরা একমত। আমরা মুগ্ধ সাইদকে নিয়ে তো কোনো বিতর্ক কখনো দেখছি না। তার মানে আপনি যদি যুদ্ধটি চালিয়ে রাখতে চান, আপনাকে কন্টেন্ট প্রডিউস করতে হবে, কোয়ালিটি কন্টেন্ট, এটি নিয়ে নাটক হতে হবে, সিনেমা হতে হবে। আপনি নেটফ্লিক্সকে ডাকতে পারেন বাংলাদেশ থেকে $234 বিলিয়ন চুরি করার উপরে 100 পর্বের সিরিয়াল করতে। তাহলে বিশ্ববাসীও দেখতে পেল যে আপনি অবাক হয়ে যাবেন যে কি করে গভর্নমেন্ট, রেগুলেটরি বডি, ব্যাংক অ্যান্ড বড়োয়ার একসাথে বসে প্ল্যান করেছে যে ব্যাংক থেকে টাকা চুরি করতে হবে। এই যে গল্পটা, এবং আমাকে সেদিন ওয়াল স্ট্রিট জার্নালে কাজ করে একজন বলেছে যে এটা বিশ্বের সবচেয়ে বড় ব্যাংক রবারি। মানে আগে আমরা শুনতাম ল্যাটিন আমেরিকাতে, অন্যান্য দেশে 2 বিলিয়ন বোধহয় কি করতে চেয়েছে। তার মানে হচ্ছে যে আমাদের এই যে অর্থনীতির যে ক্ষতি হয়েছে, রাজনীতির যে ক্ষতি হয়েছে আমাদের, আপনি দেখুন, আমি প্রায় বলে থাকি যে আমাদের রুম ফর গ্রোথ কি ছিল।
আমাদের যে গ্রোথ হওয়ার কথা ছিল অর্থনৈতিকভাবে, সামাজিক ইন্ডিকেটরগুলোতে হয়তো আমরা সেখান থেকে অনেক খারাপ করে আছি এই অপশাসনের জন্য। আমাদেরকে ওই মিসিং অপরচুনিটিটাকে হিসাব করে ফেলতে হবে। আমি কিন্তু ফ্যাক্ট বেসড কন্টেন্টের পক্ষে, কিন্তু আমাদের অনেকেই রেটোরিক্সের, এই যে আপনি যে মন্তব্যটি বললেন, এটি অত্যন্ত অদায়িত্বশীল হালকা চালের একটা রেটোরিক্স কথা। কিন্তু এই অপশাসন বিদায় করতে হলে বা আমাদের ফ্যাসিজম মাথা থেকে বিদায় করতে হলে বেশ সময় লাগবে। আপনি দেখুন, আমাদের একটা বিশাল অংশের মানুষ কিন্তু গত শাসনের সুবিধাভোগী। তাদেরকে আমরা অনেক সময় মুখে চিনি না, নামে জানি না, তারা অন্তরে কিন্তু তাদের সুবিধা ধারণ করেন, সমর্থক তো আছেই। কাজে আস্তে আস্তে তাদেরকে নিউট্রাল করে আনতে হবে, বলতে হবে যে ভাই আপনি একটা টক্সিক শাসনের পার্ট হয়েছিলেন, আপনি হয়তো পুরো গল্পটা জানতেন না, এবং এই হচ্ছে চিত্রটি। এবং আমার ধারণা মানুষ বোধবুদ্ধি ভালোই আছে, তারা একসময় বুঝতে পারবেন। আমি অনেককে বলতে শুনি যে তারা বুঝতে পারবেন যে আসলে দেশটি কতটা অধপতনের দিকে চলে গেছিল। অনেক ধন্যবাদ আপনাকে। শান্ত, অপশাসন থেকে নতুন শাসন, এর মধ্যে মাঝখানে একটা লেভেল লাগিয়ে দেওয়া হচ্ছে, তো সেটা কি দেশের জন্য ভালো হবে? না, আসলে ট্যাগিং বা লেভেল লাগানো তো কখনোই সুস্থ কাজ না। আওয়ামী লীগ আমলে এরকম একটা বিষয় ছিল যে আপনি যদি আওয়ামী লীগের ফ্যাসিবাদের পক্ষে থাকেন, তাদের বন্ধু, এবং আপনি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। আর যদি আপনি কোনোভাবে তাদের সঙ্গে দ্বিমত পোষণ করেন, তাহলে আপনার আর কোনো ঠিকানা নাই, আপনার স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। মাঝামাঝি কোনো ঠিকানা কিন্তু এরা রাখে নাই। ফলে অনেক মুক্তিযোদ্ধা ফিল্ডে যুদ্ধ করেছে, আওয়ামী লীগের নেতাদের মতোই তাস খেলা, জুয়া খেলা আর বিশেষ জায়গায় গিয়ে বিনোদন নেওয়া আসা মুক্তিযোদ্ধা না, ফিল্ডে থেকে যুদ্ধ করেছে। এরকম যোদ্ধাদেরকে নিয়েও এরকম থিওরি দিত যে মুক্তিযোদ্ধাও রাজাকার হতে পারে। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধ করেছিল, তখন সে মুক্তিযোদ্ধা ছিল, পরবর্তীতে সে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী অবস্থা নিয়েছে, অতএব রাজাকার। সুতরাং একবার মুক্তিযোদ্ধা হলে সার্টিফিকেট থাকলেই সে আজীবন মুক্তিযোদ্ধা, এটাও তারা মানতে রাজি ছিল না। শুধু তাদের ওই সংজ্ঞায় ফেলে, ওই যে বললাম, মাঝামাঝি কোনো ঠিকানা রাখে নাই। এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে যদি আমরা ওই রকম ট্যাগিংয়ের রাজনীতি করি যে আপনি হয় আমার পক্ষে, না হলে ওর পক্ষে, তাহলে দেশ তো শুধু পক্ষে পক্ষে পক্ষায়িত হয়ে যাবে। এখানে তো মধ্যপন্থী দেশের পক্ষের যে একটা শ্রেণী থাকা দরকার, যেটা অতীতে ছিল, যেটা আশরাফ কায়সার ভাই বললেন যে এই সাংস্কৃতিক বলের লোকজন তারা 16 বছর ধরে দেখেন। এইখানে তো আপনার যে মার্টিন নাইমুলারের মতো হোয়েন দ্য ফার্স্ট কেম, তারা যখন আমাকে ধরতে এলো, তার আগে একে একে সব ধরলো, প্রতিবাদ করলাম না, সব ধরে নিয়ে শেষে আমাকে ধরে নিল। সেই ঘটনাই তো 16 বছর হয়েছে। যখন জামায়াতকে ধরেছে, ও মুক্তিযুদ্ধ বিরোধী, ও ধর্মভিত্তিক রাজনীতি করে, ওদের ধরুক, আমাকে ধরছে না। যখন বিএনপিকে ধরেছে, ও তো বিএনপি, আমি তো বিএনপি কিনা না, ওকে ধরুক। তারপর যখন বামপন্থী ছোটোখাটো কাউকে কাউকে ধরা শুরু করেছে, আচ্ছা ওরা করেছে, রাজনীতি করে, আমি তো রাজনীতি করিনি। এইভাবে একে একে শেষ করেছে। এ নিয়ে কোনো সাহিত্য ওই রকম মানের কোনো সাহিত্য, নাটক, সিনেমা দেখেন আপনি দেশে? নাজিম হিকমতের মতো সেই জেলকাঠান্নার চিঠির মতো এরকম কোনো কবিতা সৃষ্টি এই সময়ের মধ্যে আমরা দেখেছি? তার মানে হচ্ছে সৃষ্টিশীল লোকজনগুলোকে তারা কৌশলে দালাল বানিয়ে রেখেছিল। তারা বিদেশে একটা সফর পেলে, তারা একটা পদক পেলে, একটা পুরস্কার পেলে, অথবা একটা চেয়ার পেলে দালাল হওয়ার জন্য উদ্গ্রীব, অথবা একটা প্লট জমি পেলে উদ্গ্রীব হয়ে থাকে এদেশের মানুষ। ফলে এই দেশে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন বড় ইভেন্ট বলে ওই ইভেন্টগুলো অনেক বড় বড় সাহিত্যিক তৈরি করেছে না? 16 বছরের ফ্যাসিজম, এমনকি 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ওই কেন্দ্রিকও কিন্তু আপনার সাংস্কৃতিক মুভমেন্ট ছিল, কবিতা তৈরি হয়েছে, নাটক তৈরি হয়েছে, নানান রকমের লেখালেখি হয়েছে। তো এই 16 বছর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহতম ফ্যাসিজমের কবলে থাকার পরেও ভালো সাহিত্য তৈরি হয়নি কেন? কারণ হচ্ছে ওরা ওইখানেও টার্গেট করেছে যে সাহিত্য রচনা যারা করতে পারবে, হয় তাদেরকে সাপ্রেস করো, তারা যাতে লিখতে না পারে সেরকম পরিস্থিতি তৈরি করো, ভয়ের সংস্কৃতিটা মনের মধ্যে গেঁথে দাও যাতে তাদের কলম এগোতে না পারে, অথবা ওকে দালাল বানিয়ে ফেলো। এবং তারা আংশিক সফলও হয়েছিল। সফল হয়েছে বলেই আমরা ভালো সাংস্কৃতিক মুভমেন্ট দেখতে পাইনি। এখন যারা রাষ্ট্র পরিচালনা করছে বা ভবিষ্যতে যারা আসবে, তারাও যদি মনে করে এইভাবে কুক্ষিগত করবে, হয়তো সাময়িককালের জন্য করতে পারবে, কিন্তু পরাজিত হবে, মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হবে দেশ, ক্ষতিগ্রস্ত হবে জাতি। অনেক ধন্যবাদ আপনাকে। হাতে 1.5 থেকে 2 মিনিট আছে। একজন উপদেষ্টা বলেছেন তারাও নির্বাচিত। আমি খুব হোঁচট খেয়েছি তার কথায়। কেন দেখুন, একটা তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যখন এই ভাষায় কথা বলে, এইসব কথা রাজনীতিবিদরা বলতে পারেন। তাও আমরা আশা করি তারা আরও দায়িত্বশীল হবেন। অনেক রাজনীতিবিদ অনেক অদ্ভুত কথা বলেন, কিন্তু একজন উপদেষ্টা এই কথা বলতে পারেন?
এবং দেখুন তাহলে তো আমরা বলবো যে আমরা তো দলীয় সরকারগুলোকে একভাবে বিচার করি, এরা তো শিক্ষিত, সুশীল, ভদ্র, ক্লাসে ফার্স্ট হওয়া ছেলেমেয়েরা, তাদের কথা দিয়ে যদি এটা বেরোয় তার মানে তার ভেতরে এই অভিপ্রায় আছে, তাদের মধ্যে এই নিয়ে কথাবার্তা হয়, তারা কেউ কেউ কোনো না কোনো গোষ্ঠী দ্বারা ইনফ্লুয়েন্সড অথবা নিজেরা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছেন। এটি কিন্তু অত্যন্ত সন্দেহের কারণ হতে পারে। এবং আমি বলবো যে সরকারটি অনেক বড় বড় কাজ করেছেন, ভালো কাজ করেছেন, বিশেষ করে প্রফেসর ইউনূস যেভাবে আমাদের ডিপ্লোমেসি ডিল করছেন চায়নার সাথে, ডোনাল্ড ট্রাম্পের সাথে, এই লেভেলের কোনো নেতা কিন্তু আমাদের রাজনৈতিক দল থেকে আমরা অতীতে দেখিনি, বের হয়নি, দুর্ভাগ্য। এই জায়গাগুলোতে আমরা চাই যে উনি দারুণভাবে আমাদের কাছে সমাদৃত থাকুন, কিন্তু তার উপদেষ্টা বর্গের কেউ কেউ যেভাবে কথা বলছেন এবং যতটা মানে আমাদেরকে অদায়িত্বশীল মনে হচ্ছে, অর্বাচীন মনে হচ্ছে এবং কিছুটা অসার মনে হচ্ছে, এগুলো তার সাথে খুব একটা যাচ্ছে না। এবং বাংলাদেশের জন্য যেই ধরনের গভর্নেন্স দরকার, বিশেষ করে ফ্যাসিবাদের পতনের পরপর যে ধরনের তড়িৎগতির সিদ্ধান্ত গ্রহণ করা দরকার, কাউকে মুখ না চিনে, কোনো দলকে না চিনে, আমরা 7 মাসে সেটি পাইনি। এই কারণে কিন্তু আপনি দেখবেন আমলাতন্ত্র জেকে বসেছে, তারা এই সরকারের ঘাড়ে উঠে বসেছে। আমরা শাসনের চরিত্র দেখলেই বুঝতে পারি কখন আমলাতন্ত্র শাসন করছে, কখন সামরিক আমলাতন্ত্র শাসন করছে, অ্যান্ড কখন একটা রাজনৈতিক সরকার শাসন করছে বা সিভিল সরকার শাসন করছে। সরকারটিকে খুব দ্রুত আমলাতন্ত্রের বলে আমরা কি বলে সমাপ্তি টানবো এই অনুষ্ঠানের? আমরা এই বলে সমাপ্তি টানতে চাই, দেখুন আমি সংস্কারের পক্ষের মানুষ, কেননা আমি রাজনীতিবিদদেরকে 100% বিশ্বাস করলাম নির্বাচনের পরে তারা সংস্কার করবেন, বাংলাদেশে ওই অবস্থায় নাই। কিন্তু সংস্কার এবং নির্বাচনকে আপনি ঠিক উন্নয়ন এবং গণতন্ত্রের মতো খেলতে পারবেন না। এটিও আরেকটি উন্নয়ন গণতন্ত্রের নতুন মডেল। কিন্তু তার মানে আপনি 3 মাসের মধ্যে সংস্কারের প্রয়োজনীয় 7টি সংস্কার, 10টি সংস্কার করে আপনি ডিসেম্বরে নির্বাচন দিতে পারেন। বাংলাদেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। আমি একটা তারিখের অপেক্ষায়, এই তারিখটি যেদিন ঘোষণা করবে সেদিন আশেপাশের সমস্ত ষড়যন্ত্রকারী, মতলববাজ এবং স্টেটের চোখে সন্দেহ করা উচিত এমন কিছু ইন্ডিভিজুয়াল